আপনাকে সম্প্রতি ছাত্রদল থেকে শোকজ করা হয়েছে। না, অনুভূতি আসলে যখন ১ম শোকজ করা হয়েছে এটা আমি সোশ্যাল মিডিয়ায় পাইছি। শৃঙ্খলা ভঙ্গ বলতে আসলে ছাত্রদল কি বোঝাচ্ছে কি আসলে আসলে? শৃঙ্খলা তো জায়গা, সময়, কাল ভেদে কিন্তু পরিবর্তন হয়। শিবিরের কাছে ছাত্রদলের এই ভরাডুবির কারণ কি হতে পারে? ক্যাম্পাস জীবনে আমরা কখনো আমাদের আবাসিক হলগুলোতে থাকতে পারিনি। ধর্মের নামে যে অপরাজনীতি করছেন, এই অপরাজনীতি ছেড়ে আপনার সোজা সরল পথে আসুন। নাগরিক প্রতিদিনের ইয়ব প্যান্ডেটে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আপনাদের সাথে আছি আমি মামুনুর রশিদ এবং রেগুলার এপিসোডের মতো আজকের এপিসোডেও আমাদের সাথে একজন এক্সাইটিং গেস্ট আছে। তার আগে জানিয়ে দিতে চাই আমাদের সবগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু আমরা আপনাদের কমেন্ট দেখছি, আপনাদের কথা শুনছি এবং আমাদেরকে আপনাদের কথা শোনাচ্ছি। আপনারা সবসময় আমাদেরকে এভাবে সাপোর্ট দেবেন। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন শেখ তানভীর বারী হাবিম। হাবিম ভাই ওয়েলকাম আপনাকে। ধন্যবাদ মামুনুর রশিদ আপনাকেও এখানে আনার জন্য। অনেক ধন্যবাদ হাবিব ভাই। একদম কারেন্ট কনটেক্সট দিয়ে শুরু করি। আপনাকে সম্প্রতি ছাত্রদল থেকে শোকজ করা হয়েছে। শোকজের পর অনুভূতি কি? এটা আগে শুনে তারপর বাকি আলাপে যাব। না, অনুভূতি আসলে যখন ১ম শোকজ করা হয়েছে এটা আমি সোশ্যাল মিডিয়ায় পাইছি। আমি নিজে ব্যক্তিগতভাবে পাইনি। আমি WhatsApp চেক করলাম বা সবকিছু চেক করলাম, দেখলাম আমার কোথাও আসেনি। কিন্তু আমার অনেকে মেনশন করছে আমাকে একটা সোশ্যাল মিডিয়ায় যে আপনাকে শোকজ করা হয়েছে। তখন আমি খুব অবাক হলাম যে আমাকে কেন শোকজ করা হয়েছে? তখন যখন হঠাৎ করে দেখলাম তখন অনেক অবাক হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে বুঝলাম যে চলার পথে যদি হোঁচট না খাই, রাজনৈতিক জীবনেও বিভিন্ন প্রতিকূলতা আসবে। সেই প্রতিকূলতা থেকেই কিন্তু আমরা আস্তে শিখব। তো এটাকে সেভাবে নিয়েছি। না অবশ্যই। গতকালকে আমাকে একজন বলছিল যে, আমি তো আসলে ছাত্রদলের মধ্যে থেকে হামিম ভাইকে একটু রেগুলার ফলো করি। যখন শুনলাম যে উনাকে শোকজ করা হয়েছে, আমি কোন কারণ খুঁজে পেলাম না। তো আমি উনার প্রোফাইলে যাওয়ার পরে দেখলাম উনার নামের শুরুতে শেখ আছে। তো আমার কাছে মনে হয় নামের শুরুতে শেখ আছে এইজন্য হয়তো মানে কারণ হতে পারে এটা। আমি তো আর কোন কারণ দেখি না। হ্যাঁ, আপনি কি মনে করেন কারণ কেন আসলে আপনাকে শোকজ করার? আসলে কারণ আমি জানার চেষ্টা করেছি। তো এটা আসলে যেহেতু শোকজের কারণটা কি? সেই কারণটা কিন্তু ইন্টারনালি রাখার কারণেই কিন্তু বাহ্যিকভাবে শোকজ যে লেটারটা রয়েছে সেখানেও কোনো কারণ উল্লেখ করা হয়নি। তা আচ্ছা। আমার মনে হয় যে যেহেতু এটা একটা সাংগঠনিক শৃঙ্খলার ব্যাপার বা একটা চেইন অফ কমান্ড আছে, সুতরাং এটা আর নিয়ে আমরা কথা না বলি বা নাই আগাই। কিন্তু আপনি তো জানেন, কারণটা তো আপনাকে হ্যাঁ, জানানো হয়েছে। আমি জানি, আমার দলের যারা করেছে তারাও এখন জানে। ১ম এ আমি জানতাম না যখন করেছে, আচ্ছা। আ ঐদিন আমি জানতে পারিনি। তার পরবর্তীতে আমি জেনেছি পরে। আপনি কি মনে করেন এটা কোনো রকম কোনো কনস্পিরেসি হতে পারে? কারণ আমিন ভাই আমি একটু আপনাকে এড করি এখানে। মানে ছাত্রদলের মধ্য থেকে যে ওয়েলফেয়ার পলিটিক্স এর ব্যাপারটা, এটা আপনি খুব সুন্দরভাবে করেন। ইটস মানে ওয়েল ব্র্যান্ডিং এবং আপনাকে আমরা মাঝে মধ্যে দেখেছি আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার দলেরই সমালোচনা করেন। এটা কিন্তু অনেক বড় একটা ব্রেভেস্ট এবং ভিন্ন রকমের ব্যাপার। তাইলে আপনার কি মনে হয় কোনো কারণে এটা কনস্পিরেসি হতে পারে? আসলে আপনি বললেন যে 12 ফেয়ার বেস্ট পলিটিক্স। আসলে আমি ৫ ই আগস্টের পূর্বে আমাদের যে স্ট্রিট বেসড পলিটিক্স ছিল সেইখানেও কিন্তু আমি ছিলাম। এরপর ৫ ই আগস্টের পরবর্তীতে যেহেতু এখন আর সেই রাজপথের সেই আগের মতন মিছিল, মিটিং সেই বিষয়গুলো নাই। এখন কিন্তু আমাদের ছাত্রদলের সম্পূর্ণ পলিটিক্সটা পলিসি বেসড অ্যান্ড ওয়েলফেয়ার বেসড। অর্থাৎ শিক্ষার্থীদের কল্যাণে এবং রাষ্ট্র গঠনে বা রাষ্ট্র পুনর্গঠন যে চলছে তার বিভিন্ন পলিসি নির্ভর। অর্থাৎ আমরা যারা ছাত্ররা রয়েছি, শিক্ষার্থীরা রয়েছি, আমরা বিভিন্ন পলিসি তৈরি করব এবং পলিসি গঠনে রাষ্ট্রকে সহযোগিতা করব। এদিকে কিন্তু আমরা ছাত্ররা এখন মনোনিবেশ করেছি। আপনি আবার বলেছেন যে শো কজ যে করা হয়েছে আপনি এটাতে কোনো কারণ দর্শাবেন না বা কোনো ব্যাখ্যা দিবেন না। এতে করে যদি আপনার বিরুদ্ধে আরো কঠিন ব্যবস্থা নেয় আসলে হতে পারে। তাৎক্ষণিকভাবে আমি প্রতিক্রিয়ায় বলেছিলাম যেহেতু শোকজটা আমি ব্যক্তিগতভাবে পাইনি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় পেয়েছি। এজন্য আমি তাৎক্ষণিকভাবে, কেননা আমি দেখুন আমি যত যাই করার চেষ্টা করি না কেন, আমি সবকিছু কিন্তু এই দলের ভালোর জন্য। মানে এই দলের জন্য কিছু করব, দেশের জন্য করব। সেখান থেকে কিন্তু আমার ব্যক্তি পর্যায় থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি আমি নিয়ে থাকি। কিন্তু আমি যখন দেখি যে যেই দলের জন্য আমি করার চেষ্টা করছি সেই দল থেকে আমাকে শোকজ করেছে, তখন কিন্তু আমি মানসিকভাবে এটা মেনে নিতে স্বাভাবিক। পেরেছিলাম না। সেখান থেকে আমি একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া করেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখলাম যে পৃথিবীর সবখানে একটি চেইন অফ কমান্ড বা শৃঙ্খল একটি বিষয়। অর্থাৎ পার্টি থেকে আমাকে শোকজ করা হয়েছে। এটা পার্টির একটি চেইন অফ কমান্ড এর বিষয়। সুতরাং আমি অবশ্যই জবাব দিব এবং ইতোমধ্যে কিন্তু আমি জবাব দিয়েছি। আচ্ছা, জবাবে কি সন্তুষ্ট? জানি না, এখনো জানতে পারিনি। শৃঙ্খলা ভঙ্গ বলতে আসলে ছাত্রদল কি বোঝাচ্ছে এখানে? ব্যাপারটা কি আসলে আসলে? শৃঙ্খলা তো আ জায়গা জায়গা, সময়, কাল ভেদে কিন্তু পরিবর্তন হয় বা ডিফার করে। সুতরাং এখানে আসলে কোন বেসিসে যে শৃঙ্খলা ভঙ্গকে বোঝানো হয়েছে, এটা কিন্তু এমন না যে যেমন আল কুরআন। কুরআনে একটা যে কথাগুলো লেখা আছে পরিবর্তন বা পরিবর্ধনশীল নয়। এটা একটা সংগঠন। এখানে সময়, কাল, পাত্রভেদে বিভিন্ন নতুন নিয়মকানুন সংযোজন হয়, পরিবর্ধন হয়। সুতরাং আসলে কোন ফ্লোরে বা কোন কারণে ঠিক শৃঙ্খলা ভঙ্গ হয়েছে এটা আমি জানি না। আ এই বেসিসেই কিন্তু আমি একটা জবাব ইতোমধ্যে দিয়েছি।
আপনার যখন ডাকসু নির্বাচন গেল, ডাকসুতে কিন্তু খুব হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের ইলেকশন হয়েছে এবং আমরা যেটা আমরা যারা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছি, আমরা আসলে কেউ প্রেডিক্ট করতে পারছিলাম না যে কি হবে। তবে একটা প্রেডিকশন ছিল যে আর যাই হোক হামিম ভাই জিএস হবে। এটা আমরা সবাই মোটামুটি ধরে নিয়েছিলাম, মোটামুটি কনভিন্সড। কিন্তু এন্ড অফ দ্য ডে দেখলাম সেটা হলো না। কিন্তু হামিম ভাই, আমরা যারা ক্যাম্পাসের আছি তারা খুব ভালো করে জানে যে আপনি কিভাবে আপনার কার্যক্রমের মাধ্যমে স্টুডেন্টদের সাথে কানেক্টেড ছিলেন। ইভেন আপনি এখনো আছেন কানেক্টেড। তারপরেও আপনার কেন মনে হয় যে শিবিরের কাছে ছাত্রদলের এই ভরাডুবির কারণ কি হতে পারে? আসলে এর কারণ একটা আমি সবসময় বলছি যে আমরা গত ১৭ বছর বা ব্যক্তিগত আমার যে ৪-৫ বছর ক্যাম্পাস জীবনে আমরা কখনো আমাদের আবাসিক হলগুলোতে থাকতে পারিনি। অরিজিনাল কফি, ক্রিমার আর সুগারের পারফেক্ট কম্বিনেশনে ফ্রেশ কফি 3-in-1। ফ্রেশ কফি 3-in-1, চুমুকেই মুডটা ওয়াও। আসলে আবাসিক হল বা ডরমিটরিজ বা আমরা যেগুলোকে রেসিডেন্টাল হল বলি, সেখানে কিন্তু বন্ডিংটা হয়েই ওঠে একটা আন্ডারস্ট্যান্ডিং এর উপরে। অর্থাৎ দীর্ঘদিন ধরে আমরা যারা একসাথে থাকি, তাদের বন্ডিংটা কিন্তু একটু ভিন্ন হয়। কিন্তু আমরা যারা ছাত্রদলের নেতাকর্মী রয়েছি, আমরা কিন্তু কখনোই হলে থাকতে পারিনি। কিন্তু এই ৫ বছর কিন্তু যারা শিবির করেছে, তারা কিন্তু হলে থাকতে পেরেছিল। সুতরাং এখন যারা হলে আছে এবং শিবিরের যারা নেতৃবৃন্দ, তাদের সাথে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং আগে থেকেই ছিল। যার জন্য আমার মনে হচ্ছে এদিক থেকে তারা এগিয়ে গিয়েছে। যেহেতু আমরা ৫ আগস্টের পর হলে ওঠার চেষ্টা করেছি। যেমন আমি ব্যক্তিগতভাবে হলের লিগ্যাল স্টুডেন্ট, কিন্তু ৫ আগস্টের পর আমার হলে উঠতে ৬ মাস সময় লেগেছে। অর্থাৎ আমি অ্যাপ্লিকেশন করেছি, ইন্টারভিউ দিয়েছি, তারপর উঠেছি। একটা লং প্রসেস, লেন্দি প্রসেস। সুতরাং আ এই স্বল্প সময়ের ভিতরে কিন্তু আমরা আমাদের পার্সোনাল যে আন্ডারস্ট্যান্ডিংটা, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সেভাবে তুলে ধরতে পারিনি। যেমন অনেক সময় স্টুডেন্টসরা ভাবছে যে গত ৫ বছর তো ছাত্রদল হলে ছিল না। তাদেরকে যদি আমরা নিউলি ইনভাইটেড করি অর্থাৎ জিতাই, সেক্ষেত্রে তাদের বিহেভিয়ারটা আমাদের প্রতি কেমন হবে? তার কিন্তু একটা শঙ্কাই ছিল। আবার অনেক সময় কিন্তু সোশ্যাল মিডিয়াগুলোতে এক ধরনের নেগেটিভ মার্কেটিং করা হয়েছে যে ছাত্রদলকে যদি জেতানো হয়, ছাত্রদল হল দখল করবে। ছাত্রদলকে যদি জেতানো হয়, ছাত্রদল তবে আপনার গেস্ট রুম গঠন চালু করতে পারে। কিন্তু দেখুন যে আপনার ১২ই ফেব্রুয়ারিতে নির্বাচন হলো। বিএনপি রাষ্ট্রীয় দায়িত্ব পেল। সেই দায়িত্ব পাওয়ার পর কিন্তু ওরা বলেছিল যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সে রাতে হল দখল হবে। কিন্তু তার বদলে আমরা কি করলাম? তার বদলে কেন্দ্রীয় ছাত্রদল থেকে এই যে আজকে আ যেই সময় আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে একটি হিফজুল কোরআন প্রতিযোগিতা রমজান মাস উপলক্ষে করা হচ্ছে। ঠিক একইভাবে আমিও কিন্তু আমার ব্যক্তিগত পর্যায় থেকে যেদিন ১২ই ফেব্রুয়ারি বিএনপি জয়লাভ করলো রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার প্রাক্কালে, আমি কিন্তু ১৩ই ফেব্রুয়ারি ঘোষণা দিলাম যে অনেকে বলেছিল আমরা হল দখল করব, কিন্তু তার পরিবর্তে আমরা হলে যে রমজান মাস সেটা উপলক্ষে সেহরি আয়োজন করব। আমরা বিভিন্ন সময় আমরা ইফতার আয়োজন করব এবং কোরআন প্রতিযোগিতার আয়োজন করব। সুতরাং এই যে আমাদের নামে যে এক ধরনের বাবুল তোলা হয়েছিল, মিথ্যা বাবুল, সেই কারণে আমার মনে হয়েছে যে শিক্ষার্থীরা ওই সময় একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল। আরেকটা প্রসঙ্গে আসি, আমাদের শেরিন আমিন মোনামি ম্যাম। মোনামি ম্যামের সাথে ছাত্রদলের একটু দহরম-মহরম সম্পর্ক, কিন্তু ব্যক্তিগতভাবে আবার মোনামি ম্যামের সাথে আপনার ভালো সম্পর্ক। এটা অনেকেই মনে করে। কারণ আপনি ডাকসু ইলেকশনের পরই মোনামি ম্যামের সাথে একটা টেবিলে বসে একটা আলোচনার মাধ্যমে মোনামি ম্যামের সাথে একটা মিউচুয়াল রেসপেক্ট এর মাধ্যমে আপনি একটা সুন্দর উদাহরণ তৈরি করেছিলেন, যেটা আসলে সবাই খুব অ্যাপ্রিশিয়েট করেছিল। আমারই এই শোতে মোনামি ম্যাম এসেছিলেন। তো আমি উনাকে একটা প্রশ্ন করেছিলাম যে, "আপনি অ্যাংরি রিঅ্যাক্ট কাদেরকে দিবেন?" তো উনি আবিদ ভাইয়ের সাথে আপনার নাম নিয়েছিল। আমরা তো জানি যে মোনামি ম্যাম আপনাকে অ্যাংরি রিঅ্যাক্ট দেওয়ার কথা না। মাঝখানে কি আরো কোনো ঝামেলা হয়েছে? না, আসলে আপনি যেটা বললেন যে আমি উনার সাথে বসেছিলাম। কেন বসলাম? সেটা হলো আমাদের বিভিন্ন সময় অ্যা আ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা থাকে, বিভিন্ন ধরনের মনোমালিন্যতা হয়। কিন্তু আমরা চাই এটা রাজনৈতিক মাঠেই থাকুক। অর্থাৎ রাজনীতিক যে আপনার বিভিন্ন ধরনের মনোমালিন্যতা, এটা যদি সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে সামাজিক যে সম্পর্ক সেটিও নষ্ট হয়। সেখান থেকে উনি যেহেতু আমাদের শিক্ষক, আমি ভেবেছিলাম যে তার সাথে আমি উচ্চস্বরে কথা বলেছি। হ্যাঁ, উনি অবশ্যই। ওইদিন ভুল করতেই পারে, বিভিন্ন ধরনের নিয়মকানুনে ব্যত্যয় ঘটাতে পারেন, কিন্তু উচ্চস্বরে কথা বলাটা আমার উচিত হয়নি একজন ছাত্র হিসেবে। সেজন্যই আমি উনার সাথে বসেছিলাম। কিন্তু এরপরে কিন্তু উনার সাথে আমার তেমন কোনো কথা হয়নি। আর উনি কেন অ্যাংরি দিয়েছে? আমি আমার জায়গা থেকে কিন্তু আমি মনে করি যে আমি রাইট। কেন উনি শিক্ষক, সেই হিসেবে আমি উনার সাথে বসেছি। কিন্তু উনি কেন উনার কোন পার্সপেক্টিভ এ আমাকে অ্যাংরি দিল আমি জানি না এখনো। এটা তাকেই জিজ্ঞেস করব ভবিষ্যতে হ্যাঁ, কখনো জিজ্ঞেস পেলে। করুন। আপনি একবার স্ট্যাটাস দিয়েছিলেন একটা ফেসবুকে। শিবিরকে আপনি রাজনীতি ছেড়ে সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য আহ্বান করেছিলেন। এই সিরাতাল মুস্তাকিমের পথটা আসলে কি? আমরা একটু না, বুঝতে চাই। সিরাতুল মুস্তাকিম মানে হচ্ছে সোজা সরল পথ। সিরাতুল মুস্তাকিম শব্দটি এসেছে হচ্ছে সূরা ফাতিহা থেকে। সেখানে বলা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থাৎ সেখানে আল্লাহর কাছে কল্যাণ চাওয়া হচ্ছে সেই পথে, যেই পথে সোজা সরল পথে যেন আমরা চলতে পারি।
সেজন্য আল্লাহর রহমত চাওয়াচ্ছে। সোজা সরল পথ কি? যেই পথে আমাদের পূর্ববর্তীরা গিয়েছে, যে পথে গেলে আপনার কল্যাণ পাওয়া গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়া গিয়েছে। অর্থাৎ আমি শিবিরকে বলছি অপরাজনীতি ছেড়ে ছেড়ে সিরাতুল মুস্তাকিমের পথে আসুন। অর্থাৎ বিভিন্ন সময় আমরা দেখি যে তারা নিজেদেরকে একটি ধর্মীয় ছাত্র সংগঠন বলছে বা তাদের যে মাদার অর্গানাইজেশন আছে তারা বলছে ধর্মীয় দল। কিন্তু তারা ধর্মের কথা বলে বিভিন্ন অধর্মের কাজ করছে। অর্থাৎ ধর্মকে বিভিন্নভাবে বিকৃত করছে। এজন্য আমি বলেছি যে ধর্মীয় অপরাজনীতি ছেড়ে, অর্থাৎ ধর্মের নামে যে অপরাজনীতি করছেন, এই অপরাজনীতি ছেড়ে আপনার সোজা সরল পথে আসুন। এটাই বলেছিলাম। আমরা এক্সপেক্ট করি যে সামনে যে ডাকসুর সময়টা আসছে, আরেকটা ডাকসু ইলেকশন আমরা দেখব। আপনার ব্যক্তিগত প্রেডিকশন কি বলে? ধরেন ১ বছর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিবিরের প্যানেলকে দেখছে। তারা আবার ছাত্রদলের, আপনি একটু আগে বললেন যে হল দখল না করে ছাত্রদলও ভালো, ভালো কাজ করছে। ধরেন নেক্সট যদি আরেকটা ডাকসু ইলেকশন হয়, সেখানে কি ছাত্রদল জয়লাভ করবে বলে আপনি মনে করেন? আমি তো অবশ্যই আত্মবিশ্বাসী এবং আমার মনে হয় যে ছাত্রদল জয়লাভ করবে। কেননা ছাত্রদল সম্পর্কে এক ধরনের বিভিন্ন মিথ্যা বাবল বা ন্যারেটিভ কিন্তু দাঁড় করানো হয়েছিল। কিন্তু যত সময় গিয়েছে শিক্ষার্থীরা বুঝতে পেরেছে যে না, তাদের সম্পর্কে এগুলো প্রতিহিংসাপরায়ণভাবে অপরাজনীতির অংশ হিসেবে ছাত্রদল সম্পর্কে বিভিন্ন নেগেটিভ মার্কেটিং করা হয়েছে। যত দিন যাচ্ছে শিক্ষার্থীরা বুঝতে পারছে। সুতরাং আমার মনে হয় শিক্ষার্থীরা যে দ্বিধাদ্বন্দ্বের ভিতর ছিল, যে একটা বাবলের ভিতর ছিল, সেটি ভাঙতে শুরু করেছে এবং যত দিন যাবে ছাত্রদল তাদের কল্যাণমুখী কাজ, তাদের পজিটিভ পলিটিক্সের মাধ্যমে শিক্ষার্থীদের মন জয় করে নেবে। হামিম ভাই, স্টুডেন্ট লিডাররা তো আজকাল সংবাদ শিরোনামে আসছে, বিয়ের খবর পডকাস্টে এসে প্রকাশ করছে। আমি জানি না আজকের পডকাস্ট আপনি কিছু প্রকাশ করবেন কিনা, কিন্তু এটা মনে হয় সবাই একটু জানতে চায়। হামিম ভাইয়ের ব্যক্তিগত জীবনের কেমিস্ট্রি আমরা কখনো কেউ কোথাও শুনিও নাই, জানিও না। এটা কিভাবে সম্ভব সবকিছু থেকে নিজেকে আড়াল রেখে কন্টিনিউ করা? না আসলে আগে মানে আমার তো কেউ নেই, এই জন্য বলতে পারি না। এই জন্যই কখনো বলা হয় না। হ্যাঁ, ছাত্র প্রতিনিধিরা বা ছাত্র রাজনীতি যারা করে বিভিন্ন সময়, এখন যারা জাতীয় রাজনীতিতে তাদের দেখা যায় যে, বা আমরা ৫ আগস্টের পরে খুব বেশি দেখছি, তাই না? যে যারা স্টুডেন্ট লিডার ছিল, যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, সবাই কম বেশি বিয়ে করেছে। কিন্তু আমাদের এখনো করার সৌভাগ্য বা সুযোগ হয়নি। আসলে নেই বলেই বলা হয় না। আচ্ছা, এটা কি ছাত্রদল ডাকসুতে জিতলে তারপরে করা হবে এমন কোনো প্ল্যান আছে? না আসলে এটা তো মানে এখনো জানি না বা ডিসাইড করা হয়নি, দেখা যাক। স্যার হামিম ভাই, আমার শোয়ের সিগনেচার রাউন্ডটা আপনার সাথে একবার করে ফেলি। 4টা রিয়েক্ট, লাভ, কেয়ার, অ্যাংরি, হাহা। আপনার কাল্টের কাউকে আপনি দিতে পারবেন না, আপনার অপোজিশন কাল্টের মানুষজনদেরকে দিতে হবে। সো 4টা রিয়েক্ট কোন 4 জনকে দিবেন? খুব কঠিন ব্যাপার এটা। কিন্তু ভাই আপনি যদি আমার শো আগে নাম দেখছেন বলো, কিনা জানি তুমি না। নাম বলো, আমি বলি যে না, আমি একদম ফাঁকা করে দিছি, আপনি পিক করেন 4 জন। আমি খুব কাউকে কোনো কঠিন। নাম বলি নাই। 4 জন, 4টা রিয়েক্ট। আহ, রানিং ডাকসু প্যানেল। মানে রানিং ডাকসুতে যারা আছে হ্যাঁ হ্যাঁ, প্যানেলে যারা আছে। কাউকে লাভ দেওয়ার নাই। আমার এখানে সর্বমিত্র আসছিল, ও আপনাকে কেয়ার রিয়েক্ট দিয়ে গেছে। না, আমরা লাভ রিয়াক্টের জন্য দিতে পারি। ওই যে রাফিয়া আছে, ওকে রাফিয়াকে লাভ লাভ রিয়াক্ট রিয়েক্ট, দেওয়া যায়। ও কাছের ছোট বোন, সেই উপলক্ষে, সেই হিসাবে। কেয়ার রিয়েক্ট। আসলে আমি না কাউরে খুঁজেই পাই না, কারণ কি আমি মানে আমাদের মানে যারা জিতছে এমনও আছে যে অনেকে না, অনেকে মানে বেশিরভাগ চিনতো না, কিন্তু তারা জিতে জিতে আসছে। আসলে এই জন্য দেওয়া ডাকসু মানে দেওয়া খুব কঠিন। কিন্তু এটা যদি জাতীয় রাজনৈতিক অঙ্গনে হয় তাহলে ভালো হয়। এমডি রিয়েক্ট। অ্যাকচুয়ালি তো আপনার এস এম ফরহাদ। এস এম ফরহাদ কেন? এমনি, কারণ উনি সবসময় আমার সাথে তর্ক করতেন বিভিন্ন টকশোতে আমরা যখন যাইতাম। ভাই খুব মজাও করতেন কিন্তু তর্কও করতেন। আর বেশিরভাগ সময় বিভিন্ন কারণে প্রেশার দিতেন, যে বিভিন্ন কথা বলে। এই জন্যই রিয়েক্ট। হাহা রিয়েক্ট। হাহা তো আমার সর্বমিত্ররা দিতে ইচ্ছা করে, কারণ ও যেভাবে কান্দর উঠবস করা, এটা হয় না। আচ্ছা হাবিব ভাই, আরেকটা রেলেভেন্ট কোয়েশ্চেন করি। সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও অনেক ভাইরাল, এটা নিয়ে অনেক ট্রল হয়, অনেক মিম হয়। সেটা হচ্ছে ট্রাইব্যুনালে রায় ঘোষণার সময় আপনার পাশে সাদিক ভাই বসা ছিল, যখন ওই যে শেখ হাসিনার ওই কথাটা আসছে যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, আপনারা দুজনের দিকে একটা ভিলেন লুক দিলেন। এটা কি পুরোপুরি আনইনটেনশনাল নাকি কি চলতেছিল আপনাদের মনে? এটা আসলে বলেন। যখন রাজাকারের কথা বলছে তখন আমি এমনি তাকায় পড়ছি, একটু মজা করতেছিলাম যে হুট করে তাকায় পড়ছে উনি। আমি দেখি যে সাদিক ভাই, উনি আমার দিকে তাকায় পড়ছে। আপনি তাকালেন কেন? ওনাকে রাজাকার? আমি দেখাইছি যে রাজাকার সবাই তো আসলে রাজাকার। আমরা কিন্তু যারা এখন পলিটিক্যাল এরিয়ায় রাজাকার বলতে সাধারণত জামাত শিবিরকে বুঝছি, তাই না? মানে এটা প্রচলিত হয়ে গেছে এবং আমরা বুঝিও এটা, যার কারণে আমি একটু ওনার দিকে তাকাইছি যে দেখি কি করে। পরে দেখি উনি আমার দিকে তাকায় পড়ছে। আচ্ছা, এটা তো একদম জাতীয় মিম হয়ে গেছে এখন, সবাই এটা নিয়ে অনেক কন্টেন্ট বানায়। সো আমার সাথে এটা আপনি আজকে ক্লিয়ার করে দিলেন, এটা ভালো লাগছে। অরিজিনাল কফি, ক্রিমার আর সুগারের পারফেক্ট কম্বিনেশনে ফ্রেশ কফি 3 in 1।
ফ্রেশ কফি 3-in-1, চুমুকেই মুডটা ওয়াও। ভাইয়া ধরেন সামনে তো আমরা দেখলাম যে কয়েকদিন আগে ইলেকশনের মাধ্যমে আমাদের বিএনপি বেশ ভালো রকম একটা বিজয় লাভ করলো। অনেকে অনেক কথা বলে যে বিএনপি দুর্বল সরকার, অপোনেন্ট জামাত এবং স্ট্রাকচারের ঠিক নাই, বিএনপি সরকার 5 বছর টিকতে পারবে না। আপনার এই ব্যাপারে কি বলার আছে? আমার মনে হয় যে যেই সরকারের প্রতি জনগণের জনসমর্থন রয়েছে, যেই সরকার জনাকাঙ্ক্ষা পূরণে সফল, সেই সরকার অবশ্যই থাকবে। অর্থাৎ জনাকাঙ্ক্ষা কি? আপনি দেখুন যে এখন একটা যুদ্ধরত অবস্থায় বিশ্বে আপনার ইরান ইসরায়েলের যুদ্ধ চলছে, তাই না? এই সময় আমরা দেখলাম যে আমাদের বাংলাদেশের বিভিন্ন আমাদের এয়ারপোর্টগুলোতে যারা যাত্রী রয়েছে দেশের বাইরে যাবে তারা কিন্তু এয়ারপোর্টে আটকা পড়লো, তাদের ফ্লাইটগুলো বাতিল হয়েছে। কিন্তু আমি দেখলাম যে বাংলাদেশ সরকার তারা কি করলো, তারা কিন্তু এই যে যাত্রীগুলো রয়েছে যাদের বিমানের যে ফ্লাইট ছিল বিভিন্ন কারণে ক্যান্সেল হচ্ছে, তাদেরকে কিন্তু তাদের রেসিডেন্সিয়াল ব্যবস্থা করলো, ইফতারি ব্যবস্থা করলো, সেহরি ব্যবস্থা করলো। ঠিক একইভাবে আমরা কি দেখলাম যে আমাদের বিভিন্ন কৃষক, অর্থাৎ আপনার প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা রয়েছে তাদের কিন্তু তারা কিন্তু বেশিরভাগ ওই জমি দিয়ে ঋণের উপরই তাদের কৃষিকাজ করে। 10,000 টাকা পর্যন্ত প্রত্যেক কৃষকের ঋণ কিন্তু আপনার মওকুফ মওকুফ করে করে দেওয়া হলো। দিল। অর্থাৎ এই যে আকাঙ্ক্ষা, অর্থাৎ মানুষ কি চায়? আপনার নিশ্চয়ই বাংলাদেশের জনগণ এই সরকারের কাছে গাড়ি বাড়ি চায় না। তারা চায় সুখ, শান্তি, সমৃদ্ধি। এই যেহেতু বাংলাদেশে বর্তমান যে সরকার দায়িত্ব পেয়েছে অর্থাৎ বিএনপি সরকার, তারা যেহেতু এই বাংলাদেশের জনমনের আকাঙ্ক্ষা, এই সুখ, শান্তি, সমৃদ্ধি পূরণের প্রচেষ্টা করছে। সুতরাং আমার মনে হচ্ছে যে এই সরকার তার পরিপূর্ণ মেয়াদকালে পর্যন্ত থাকবে এবং আরেকটি নতুন ৫ বছর পর আরেকটি নতুন নির্বাচনের ব্যবস্থা এই সরকার করবে। আপনি অনেক ডেডিকেটেড একজন ছাত্রনেতা। আপনাকে শোকজ করেছে এটা আমরা বুঝতে পারছি আপনার খারাপ লাগছে, আমাদেরও খারাপ লাগছে। একটা প্রশ্ন করি, ধরেন এর চাইতেও যদি আপনার সাথে কখনো কোনো ইনজাস্টিস করা হয়, আই উইশ করা না হোক, আপনি কি ছাত্রদল থেকে পদত্যাগ করবেন কখনো? না আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার ছাত্রদলের মাধ্যমে কিন্তু আজকে এই যে আমি আপনার শোতে এসেছি, তাই না? আমি আসলে খুব ছোটবেলা থেকে ছাত্রদল করি, অর্থাৎ ক্লাস 6-7 থেকে, কারণ আমার রাজনৈতিক পরিবার, তখন থেকে আমি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। আমার যতটুকু অর্জন হয়েছে সেটা ছাত্রদলের মাধ্যমে হয়েছে। অর্থাৎ আমি আজকে যে আপনার এখানে এসেছি সেটাও ছাত্রদল করি বলে, আমার পরিচিতি সেইটুক হয়েছে বলে আমি আসতে পেরেছি। আমাকে যদি দল ডাকসুতে মনোনয়ন না দিত জিএস পদে, আমি তো হলের আহ্বায়ক হিসেবে থাকতাম। খুব বেশি মানুষ আমাকে চিনত না, তাই না? আমি এখন রাস্তায় যেখানে যাই সেখানে দেখি কম বেশি মানুষ চেনে। আমি বাংলাদেশের 64টি জেলায় যেখানে যাই দেখি কেউ না কেউ আমাকে চেনে। এমনকি আমি মাঝে মালয়েশিয়া গিয়েছি, সেখানেও মানুষ চেনে। আমি সিঙ্গাপুরে গেছি, সেখানেও মানুষ আমাকে চেনে। অর্থাৎ আমি বিশ্বের যে প্রান্তে যাই কম বেশি এই ছাত্রদলের বদৌলতে মানুষ আমাকে চেনে। সুতরাং এই ছাত্রদল থেকে আমার পরিচিতি লাভ, এই ছাত্রদলে আমার বেড়ে ওঠা। এর বাইরে তো আমার যাওয়ার কোনো জায়গা নেই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আপনাকে ধরেন কোনো পদ দেওয়া হলো না, আপনি কি করবেন? আমি এই দলের সমর্থক হিসেবে থাকবো। এই দলের বাইরে আমার কোনো চিন্তা নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সদ্য সরকারে আসার পরেই বেশ কিছু দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। যেমন বিরোধী দলীয় নেতার বাসায় যাচ্ছেন, তাদের ইফতার পার্টিতে যাচ্ছেন। যেটার কালচার হয়তো অনেক আগে বাংলাদেশে একটা সময় ছিল, বাট আমরা বিগত ১৬, ১৭, ২০ বছরে দেখি নাই। আ ধরেন তারেক রহমান যে একটা গুড ইনটেনশন এ সামনের দিকে আগায় যাচ্ছে, দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার। আপনি কি মনে করেন ছাত্রদল এই পুরা জার্নিতে কিভাবে হেল্প করতে পারে? আসলে আপনি দেখুন যে ৫ই আগস্টের পরবর্তী মানে কয়েকদিন আগে তারেক রহমান যখন ১ম বাংলাদেশে আসলেন, আসার পরে তার কয়েকদিন পূর্বেও কিন্তু বর্তমান যে রাকসু প্যানেল রয়েছে বা ছাত্র শিবিরের যারা নেতৃত্ব রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে তারেক রহমান সম্পর্কে বিভিন্ন কটূক্তি, বিষাদগাথ ছড়িয়েছে। কিন্তু তারেক রহমান কি করলেন? তারেক রহমানের মা অর্থাৎ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন মারা গেলেন, যখন শিবির নেতৃবৃন্দ তার সাথে দেখা করতে গেলেন, তিনি কিন্তু একই টেবিলে বসে তাদের সাথে আলাপচারিতা করলেন। অর্থাৎ এইজন্য আমরা বলেছি যে ৫ই আগস্টের পরবর্তী সময় অর্থাৎ জুলাই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী যে নেতৃত্ব আমরা পাওয়ার জন্য আপনার আকাঙ্ক্ষা দেখেছিলাম বা জনাকাঙ্ক্ষা ছিল সেটি যেন তারেক রহমান। অর্থাৎ তার বিরুদ্ধে যারা সমালোচনা করে, তার বিরুদ্ধে যারা বিভিন্নভাবে বিষেধাগার ছড়ায়, তাদের সাথেও দেশের স্বার্থে, বৃহত্তর স্বার্থে তিনি এক টেবিলে বসে আলোচনা করতে রাজি আছে। এটাই তো আমরা দেখি। আমরা সবসময় বলি যে বিভিন্ন পরিবর্তন। আমরা তো মনে করি যে ১৭ বছর পরেই পরিবর্তনই আমরা চেয়েছিলাম এবং এই পরিবর্তনই হয়েছে এবং সেখানে অবশ্যই ছাত্র ভূমিকা রাখবে। কিভাবে? আপনি দেখবেন যে গত কয়েকদিন আগে টার্কিশ একটি গভর্নমেন্টাল একটি ডেভেলপমেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে। সেখানে কিন্তু আপনার ডাকসুর পক্ষ থেকে আয়োজনটি করা হয়েছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল। কিন্তু ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি সেখানে উপস্থিত ছিলেন। অর্থাৎ আমাদের পলিটিক্যাল, ইডিওলজিক্যাল বিভিন্ন ডিফারেন্স আছে, বিভিন্ন ইডিওলজিক্যাল পার্থক্য আছে, মতভেদ আছে। কিন্তু বৃহত্তর স্বার্থে, রাষ্ট্রের সাথে কিন্তু আমরা এক টেবিলে বসতে রাজি। অর্থাৎ আমার মনে হয় যে এইভাবেই
যে আমরা পলিটিক্যাল বিভিন্ন যে মতানৈক্য সেটার বাইরে যেও দেশের সাথে যে আমরা অ্যাক্টিভলি বুঝতে পারি, এইভাবেই ছাত্রদল কিন্তু তাদের ক্ষুদ্র অবস্থান থেকে জাতির বৃহত্তর অবস্থানে ভূমিকা রাখতে পারবে। চমৎকার হামিম ভাই, পজিটিভিটি দিয়ে আমরা আজকে শোটা সাইন আউট করি। আপনার এই মেসেজটা সবার মধ্যে চলে যায়। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়ুথ ম্যান্ডেট থেকে আজকের মতো সাইন আউট করছি। আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ সবসময় আমাদের সাথে থাকার জন্য। নাগরিক প্রতিদিনের সাথে থাকবেন। দেখা হয়ে যাচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো ইয়ুথ স্টারের সাথে।